নমস্কার। ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, লোকসঙ্গীতের বর্গীকরণ বা লোকসঙ্গীতের শ্রেণীকরণ, ক্লাসিফিকেশন অফ ফোক মিউজিক। লোকসঙ্গীত নিয়ে বেশ কয়েকটা আলোচনা করলাম। তার মধ্যে আমার কাছে একটা অনুরোধ এসেছে যে লোকসঙ্গীতের শ্রেণীবিভাগ একটু করে দিলে ভালো হয়। ছাত্রছাত্রীদের মাঝে মাঝে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। লোকসঙ্গীতের সংজ্ঞা, লোকসঙ্গীতের বৈশিষ্ট্য আলোচনা করেছি, লোকসঙ্গীত ভৌগোলিক পরিবেশ আলোচনা করেছি, লোকসঙ্গীতের শব্দবিজ্ঞান আলোচনা করেছি। লোকসঙ্গীতের মানে ক্লাসিফিকেশানটা মাঝখান থেকে বাদ চলে গেছিলো। তো লোকসঙ্গীত আলোচনায় অনিবার্যভাবে তার ক্লাসিফিকেশান আসে এবং বিভিন্ন বিশেষজ্ঞ বাংলারই এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই বিশেষজ্ঞরা লোকসঙ্গীতের বিভিন্ন রকম ক্লাসিফিকেশান করেছে। মানে মূলত এটা বাংলা লোকসঙ্গীতের ক্লাসিফিকেশান বললে বোধহয় ভালো হয়। তো ক্লাসিফিকেশান করেছেন। তাদের মধ্যে দু একজনের নাম বলি: চিত্তরঞ্জন দেব, আশুতোষ ভট্টাচার্য, সুরেশ চক্রবর্তী, মোহাম্মদ এনামুল হক, আশরাফ সিদ্দিকী, আব্দুল হাফিজ, সুকুমার রায়, দীনেন্দ্র চৌধুরী, বুদ্ধদেব রায়, হাবিবুর রহমান। তো সেই সমস্ত শ্রেণী বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে সামগ্রিকভাবে একটা বর্গীকরণ করার চেষ্টা আমি করেছি। আমার বাংলা লোকসঙ্গীত কোষ, এই যে এনসাইক্লোপিডিয়া বেঙ্গলি ফোক মিউজিকের যে বইটা বেরিয়েছে, প্রায় 750 পাতার বই, এটি আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে। সেখানে আমার অনেকগুলি প্রবন্ধ আছে, তার মধ্যে লোকসঙ্গীতের বর্গীকরণ অন্যতম। তো সেখানে এই আলোচনাটি আছে, আপনারা সেই বইয়েরও সাহায্য নিতে পারেন। আর আমি এখানে বিষয়টিকে একটু বিস্তৃতভাবেই আলোচনা করতে চাই। চিত্তরঞ্জন দেব, তার বই, এই বইটি খুব নামকরা একটি লোকসঙ্গীতের বই, পল্লীগীতি ও পূর্ববঙ্গ, কিন্তু অনেক পুরনো বই, 1953 সালে এটা প্রকাশিত হয়েছিল। তার মতে লোকসঙ্গীত 3টে ভাগ: বারোমেশি, সাময়িকী, অকস্মাৎ। তিনি লোকসঙ্গীতের মধ্যে যে সময়কালটা থাকে সেই সময়কাল ধরেই তিনি এটাকে বলতে চেয়েছেন। বারোমাসি মানে প্রায় সমস্ত ধারার গানেই কিন্তু বারোমাসি, মানে ভাটিয়ালিতে ওই অঞ্চলের বারোমাসি গান থাকে। সেখানে সেই বৈশাখ মাসে কী করবে, জ্যৈষ্ঠ মাসে কী করবে, আষাঢ় মাসে কী করবে, এইভাবে 12 মাসের গল্প থাকে। ভাওয়াইয়া গানেও রয়েছে 12 মাসি, তো এই ঝুমুর গানেও রয়েছে 12 মাসি। তো বিভিন্ন লোকসঙ্গীতের আমাদের বাংলার এটা একটা ট্র্যাডিশন ছিল যে সেখানে লোকসঙ্গীতের যে কোনো ধারার মধ্যেই এই 12 মাসি ব্যাপারটা আলোচনা হতো বা গীত হতো। তো ওই জন্য উনি 12 মাসে একটা আলাদা ভাগ রেখেছেন। এছাড়া সাময়িকী, মানে নির্দিষ্ট সময়ের, যেমন ভাদ্র মাসে ভাদু গান, পৌষ মাসে টুসু গান, হ্যাঁ, এরকম সময়ের গান কিছু কিছু রয়েছে। দুর্গাপুজোর আগে আগমনী, দুর্গাপুজোর পরে বিজয়া, তো এই রকম বা মহরমের সময় জারি গান, বাংলার অনেক লোকসঙ্গীতই আছে নির্দিষ্ট সময় ধরে, সেগুলোকে সাময়িকী বলছে। আর অকস্মাৎ মানে যেগুলো হঠাৎ গীত হয় কোনো কারণে, যেমন মানে তার কোনো সময় নেই, যেমন বাউল, যেমন ভাটিয়ালি, এগুলোর কোনো নির্দিষ্ট সময় নেই, এগুলোকে অকস্মাৎ বলছে। সারা বছরের যে কোনো সময় যেসব সঙ্গীত পরিবেশিত হয় এবং যেসব সঙ্গীত পরিবেশন করতে কোনো নির্দিষ্ট দিনের বা উৎসবের পর্বের প্রয়োজন হয় না, তাকে 12 মাসে। বছরের বিশেষ সময়ে নির্দিষ্ট অনুষ্ঠান বা পার্বণকে কেন্দ্র করে সেগুলো সাময়িকী। আর অকস্মাৎ দেশের কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রাকৃতিক প্রভৃতি পরিবর্তন হঠাৎ করে সংঘটিত হলে স্বতঃস্ফূর্তভাবে যে গানগুলো মানুষের মধ্যে সৃষ্টি হয়, মানে এইসব পরিবর্তনকে কেন্দ্র করে, এগুলোকেই মানে হঠাৎ এগুলো সৃষ্টি হয় আবার অবলুপ্ত হয়ে যায়। আগে এগুলো বিশেষ করে খুব হতো। লোকসঙ্গীত সেখানে একটা রিপোর্টারের মতো কাজ করতো লোকসঙ্গীতের রচয়িতারা। কোনো গ্রামে কোনো বিশেষ ঘটনা ঘটলেই কিন্তু তারা এই অকস্মাৎ পর্যায়ের যে গানগুলো বলা হচ্ছে, মানে এই ধরনের কিছু গান রচনা করতেন। কেউ কারোর সঙ্গে পালিয়ে গেছে, একটা কিচ্ছা বা কেলেঙ্কারি হলো, অথবা বিশেষ কোনো একটা ঘটনা ঘটলো, কোনো যুদ্ধ বিগ্রহ হলো, এইগুলোকে কেন্দ্র করে কিন্তু লোকসঙ্গীতের শিল্পীরা গান রচনা করতেন। তো এইভাবে তিনি সময়কালকে হিসেব করে একটা ভাগ করেছিলেন। যদিও মানে সমস্ত গানকে ঠিক এই ভাগের মধ্যে ফেলা যায় না, মানে সেই জন্যই এই বিভাগটাকে ত্রুটিমুক্ত বলা হয় না। এবার আশুতোষ ভট্টাচার্য তার বাংলা লোকসাহিত্য গ্রন্থে, এটাও অনেক পুরনো বই, 1954 সালের বই, বিষয়বস্তু আর বিস্তারের উপরে নির্ভর করে তিনি 5 ভাগে ভাগ করেছিলেন। বিষয়বস্তু আর বিস্তার মানে কি, আঞ্চলিক, মানে কোন অঞ্চলে অবস্থিত,
যেসব সঙ্গীত কোনো একটা বিশেষ অঞ্চলে গান, যেমন পশ্চিম সীমান্তবঙ্গের যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এখানকার গান হচ্ছে ছৌ। যেমন মালদায়ের গান হচ্ছে গম্ভীরা। যেমন দক্ষিণবঙ্গের গান হচ্ছে মানে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার খানিকটা অংশ, মেদিনীপুরের একটু অংশ, এইগুলোর মধ্যে গান হচ্ছে মানে মূলত দক্ষিণ চব্বিশ পরগনার গানই গাজন গান। হ্যাঁ, সেরকমই হচ্ছে ভাওয়াইয়া যেরকম উত্তরবঙ্গের বিশেষ বিশেষ কয়েকটা জেলায় সীমাবদ্ধ। তো এইভাবে এক একটা নির্দিষ্ট অঞ্চলের গান হচ্ছে একটা আঞ্চলিক সঙ্গীত। ব্যবহারিক মানে কোনো প্রয়োজনে সেটাকে ব্যবহার হয়, কোনো আচারের সঙ্গে, যেমন বিয়ে উপলক্ষে বিয়ের গান, হ্যাঁ, মহরম উপলক্ষে জারি গান, এগুলোকে আনুষ্ঠানিক বলছে। কোনো নির্দিষ্ট এই ব্যবহারিক বলছে মানে কোনো সামাজিক বা পারিবারিক জীবনের ব্যবহারযোগ্যতা আছে যেসব গানের, সেগুলোকে এই মানে ব্যবহারিক বলছে। কীরকম, যেরকম মৈশালের গান হচ্ছে মৈশাল বন্ধুর গান, মৈশাল যে গান গেয়ে যায়, নৌকো বেয়ে মাঝি যে গান গেয়ে যায় সেটাই হচ্ছে ভাটিয়ালি গান বা নাইয়ার গান। তো এরকম অনুষ্ঠানকে কেন্দ্র করে, পাল পার্বণকে কেন্দ্র করে যেগুলো হচ্ছে টুসু পরব উপলক্ষে টুসু গান, ভাদু পরব উপলক্ষে ভাদু গান, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক। কর্মসঙ্গীত, কর্মকে কেন্দ্র করে ছাদ পেটানো হতে পারে, কল বসানো হতে পারে, নৌকো বাইচ হতে পারে, চিড়ে কোটা হতে পারে, হলুদ কোটা হতে পারে, এরকম কাজকে কেন্দ্র করে যে গান সেটাই হচ্ছে কর্মসঙ্গীত। আর প্রেম সঙ্গীত সেই তো চিরন্তন নারী পুরুষের যে পারস্পরিক অনুভূতি, যে ভালোবাসার প্রকাশ, সেটাই প্রেম। কিন্তু ডক্টর ভট্টাচার্যের যে এই যে শ্রেণী বিভাগ, এটাও কিন্তু ত্রুটিমুক্ত নয়। এখানে তত্ত্বসঙ্গীত কোনো আলোচনা করা হলো না। এছাড়া আরও মানে লোকসঙ্গীতের আরও অনেক কিছু, যেখানে প্রতিবাদ প্রবণতা প্রকাশিত হয়, যেখানে বিচ্ছেদ ব্যথা প্রকাশিত হয়, এই বিষয়গুলো কিন্তু এলো না তার এই শ্রেণীবিভাগের মধ্যে। যদি বিষয়বস্তুর দিকেই তাকায় তাহলে আরও অনেক বিষয় রয়ে গেল যেগুলো এর বাইরে। এরপরে 1954 প্রায় সমসাময়িক, মানে 1953 সালে চিত্তরঞ্জন দেব আর ওদিকে আশুতোষ ভট্টাচার্য 1954 সালে, আবার 1954 সালেই এই সুরেশ চক্রবর্তী তিনি বাংলা লোকসঙ্গীত বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেখানে তিনি লোকসঙ্গীতকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছিলেন। এক হচ্ছে সমবেতভাবে ঘরের মধ্যে বা প্রাঙ্গণে গীত গান, আর উন্মুক্ত প্রান্তরে গাওয়া গান। মানে ঘরের মধ্যে মানে এই চিড়ে কোটার গান, হলুদ কোটার গান, বিয়ের গান, এগুলোকে ঘরের মধ্যেকার গান বলা যেতে পারে। এই যে ভাদু গান, টুসু গানের বেশিরভাগ একটা অংশই হচ্ছে বাড়ির মধ্যে পুজো পাঠ পার্বণ উপলক্ষে। আবার উন্মুক্ত প্রান্তরের গান মানে টাঁড় ঝুমুর যেটা বলা হচ্ছে, হ্যাঁ, ভাটিয়ালি গান যখন বলা হচ্ছে, সেগুলো উন্মুক্ত প্রান্তরের গান। মানে সব গানকেই সেটা কোথায় গাওয়া হবে সেই অনুসারে তিনি দুটো ভাগে ভাগ করে দিলেন। তো যাই হোক, এর মধ্যে গানের পরিবেশের কথা বলা হলো, কিন্তু গানের ভাব, তার বিষয়বস্তু, তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য, এসব কিছুই বলা হলো না। এরপর হচ্ছে ডক্টর এনামুল হক আরেকটু পরে 1957 সালে বরিশাল সাহিত্য সম্মেলন উপলক্ষে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটি পরবর্তীকালে প্রকাশিত হয় এবং এখানে লোকসঙ্গীতকে 10টি শ্রেণীতে তিনি বিভক্ত করেন। 10টি শ্রেণী কী কী? যেমন পটুয়া সঙ্গীত, প্রেম সঙ্গীত, নৃত্য সঙ্গীত, সহেলা সঙ্গীত, আনুষ্ঠানিক সঙ্গীত, শ্রম সঙ্গীত, শোক সঙ্গীত, তত্ত্ব সঙ্গীত, ভক্তি সঙ্গীত, কৃষি সঙ্গীত। অনেকটা কভার করেছিলেন এই 10টা ভাগের মধ্যে, এবং বিষয়বস্তুর উপরে শ্রেণীবিভাগটা করছিলেন। কিন্তু তারপরে কিন্তু বিষয়বস্তু থেকে সরে গেল। সহেলা সঙ্গীত যদি বলেন, সেটা আর বিষয়বস্তু রইল না, সেটা মানে নারী কণ্ঠের গানগুলোকে বলা হচ্ছে। তো এইভাবে ভাগ একটা করলেন, অনেকটা কাভার করলেন, কিন্তু পুরোটা কাভার হলো না। প্রেম সঙ্গীত, নৃত্য সঙ্গীত, সহেলা সঙ্গীত। নৃত্য সঙ্গীতটা কিন্তু আর বিষয়বস্তু অনুসারে নয়, সেটার ইউটিলিটি অনুসারে। নৃত্যের সঙ্গীত যে সঙ্গীত, সেটাই নৃত্য সঙ্গীত। কিন্তু প্রেম সঙ্গীত মানে কি? প্রেম বিষয়ক, তার মানে এখানে বিষয়কে কেন্দ্র করে। নৃত্যটা ইউটিলিটি অনুসারে। সহেলা সঙ্গীত মেয়েরা গাইছে, অর্থাৎ লিঙ্গ অনুসারে। আনুষ্ঠানিক সঙ্গীত একটা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে, অর্থাৎ তার যে একটা একক, সেটা স্থির থাকলো না, বিভিন্ন ধরনের এককের উপরে ভিত্তি করে তিনি ভাগটা করেছিলেন। ফলে এটাও
কিছু সমস্যা রয়েই গেল। এবং এখানে কৃষি সঙ্গীত, তারপরে ধর্মীয় যে বিভিন্ন ধরনের সঙ্গীত রয়েছে, তত্ত্ব প্রকাশক যে সঙ্গীত, সেগুলোও এলো না। এরপরে 1963 সালে আশরাফ সিদ্দিকী তার লোকসাহিত্য গ্রন্থ, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গ্রন্থটি, এবং দুই বাংলাতেই অত্যন্ত সমাদৃত একটি গ্রন্থ। এই গ্রন্থে তিনি লোকসঙ্গীতকে 6টি ভাগে ভাগ করেছিলেন। কীরকম? আঞ্চলিক সঙ্গীত, ব্যবহারিক সঙ্গীত, হাসির গান, কর্মসঙ্গীত, প্রেম সঙ্গীত, 12 মাসি। এখানেও একটু গুলিয়ে গেল। আঞ্চলিক সঙ্গীত মানে অঞ্চলকে কেন্দ্র করে, অঞ্চলের দিকে তাকিয়ে গানগুলোকে ভাগ করা হলো। আর ব্যবহারিক সঙ্গীত মানে তার ইউটিলিটির দিক থেকে দেখা হলো। আবার হাসির গান, হাসির গান মানে কি? তার বিষয়বস্তু হাসি, এটার আবার প্যারামিটার চেঞ্জ হয়ে গেল। কর্মসঙ্গীত, কর্মসংশ্লিষ্ট সঙ্গীত, প্রেম সঙ্গীত, প্রেম বিষয়ক সঙ্গীত, 12 মাসি, 12 মাস মূলক সঙ্গীত। অর্থাৎ একক স্থির থাকছে না। ইনামুল হকেও যে সমস্যা হয়েছিল, সেই একই সমস্যা আশরাফ সিদ্দিকীও করে ফেললেন। এই শ্রেণীবিন্যাসে 1966 সালে আশুতোষ ভট্টাচার্য আবার একটা ভাগ করেন। তিনি এর আগে 1954 সালে একটা কথা বললেন, তারপরে এইটা 1966 সালে তিনি শুধু লোকসঙ্গীতগুলোকে নিয়ে বঙ্গীয় লোকসঙ্গীত রত্নাকর, প্রথম থেকে চতুর্থ খণ্ড, 4টে খণ্ডে, বেশ মোটা মোটা ভলিউম, এই বঙ্গীয় লোকসঙ্গীত রত্নাকর নামে 4টে খণ্ড প্রকাশ করলেন। এবং বর্ণ দিয়ে এইগুলো লোকসঙ্গীতের সংগ্রহগুলোকে প্রকাশ করতে শুরু করলেন। ভালো কালেকশান, সমস্ত ফিল্ড থেকে করা কালেকশান। এই বইয়ের একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু খুব সুশৃঙ্খল শ্রেণীবিভাগ এখানেও করা হলো না। প্রথম খণ্ডে মোট 99 প্রকার লোকসঙ্গীত, দ্বিতীয় খণ্ডে 122 প্রকার, তৃতীয় খণ্ডে 72 প্রকার, চতুর্থ খণ্ডে 212 প্রকার লোকসঙ্গীত বিন্যস্ত আছে। কিন্তু এই যে ভাগটা করা হচ্ছে এত প্রকার, সেগুলো সম্পর্কে বিস্তৃত কোনো আলোচনা এই সংকলনে নেই। ফলে এখানে ঠিক শ্রেণীবিভাগ করা হয়েছে বললে ভুল হবে। অধ্যাপক আব্দুল হাফিজ 1971 সালে, আরও পরে, বাঙালির আত্ম অনুসন্ধান ও লোক ঐতিহ্যের চর্চা একটা গ্রন্থ প্রকাশ করলেন। সেখানে দুটো ভাগে ভাগ করলেন তার ব্যবহারযোগ্যতার দিক থেকে: লোক সংস্কারগত গীত, লোক সংস্কার নিরপেক্ষ গীত। কোন গানটা সংস্কার, কোন সংস্কার উপলক্ষে গাওয়া হচ্ছে, সেই অনুসারে দুটো ভাগে ভাগ করলেন। তারপরে লোক সংস্কার নিরপেক্ষ গানকে আবার 9টা উপশ্রেণীতে ভাগ করলেন। কীরকম? 1 নম্বর হচ্ছে ধর্মীয় ও জাদুবিদ্যা, 2 নম্বর প্রেম, 3 নম্বর সামাজিক, 4 নম্বর ব্যক্তি সম্পর্কিত হাস্যরসাত্মক, 5 নম্বর কর্মসঙ্গীত, 6 নম্বর রাজনৈতিক, 7 নম্বর বিদ্রুপাত্মক, 8 নম্বর প্রকৃতি সংক্রান্ত, 9 নম্বর দেশপ্রেমমূলক। এটাকে বিষয়কে কেন্দ্র করেই ভাগটা করা হয়েছে, বোঝাই যাচ্ছে। সেখানে বিভিন্ন রকম বিষয়ের গানগুলোকে এক একটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে ধর্মীয় জাদুবিদ্যা বিষয়ক ঠিক আছে, প্রেম বিষয়ক ঠিক আছে, সামাজিক বিষয়ক ঠিক আছে, হাস্যরসাত্মকও ঠিক আছে, এগুলো সবই বিষয়কে কেন্দ্র করে। এরপরে রাজনৈতিক, বিদ্রুপাত্মক, প্রকৃতি সংক্রান্ত, দেশপ্রেমমূলক, সবগুলো বিষয়বস্তুকে কেন্দ্র করে। কিন্তু এর মধ্যে কর্মসঙ্গীতটা কিন্তু বিষয়বস্তুকে কেন্দ্র করে নয়, তার ব্যবহারযোগ্যতা, তার ইউটিলিটির দিকটা দেখে কর্মের সঙ্গে সংশ্লিষ্ট সঙ্গীতই হচ্ছে কর্মসঙ্গীত। এই ভাগটা কিন্তু এটা অড ম্যান আউট। এবং এরপরে সুকুমার রায়, একজন অত্যন্ত এই সুকুমার রায় কিন্তু আমাদের হাস্য কবি সুকুমার রায় নয়, সত্যজিতের বাবা সুকুমার নয়। সুকুমার রায় নামে একজন লোক সংস্কৃতির বা লোকসঙ্গীতের একজন সমালোচক ছিলেন, আলোচক ছিলেন। অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তিনি অনেকগুলি গ্রন্থ তার আছে, লোকসঙ্গীত জিজ্ঞাসা তার মধ্যে অন্যতম। তো তিনি 1973 সালে মিউজিক অফ ইস্টার্ন ইন্ডিয়া এই নামে একটা গ্রন্থ প্রকাশ করেন। খুব ভালো বই, আমার কাছে আছে। মিউজিক অফ ইস্টার্ন ইন্ডিয়া বইমেলা থেকে কিনেছিলাম। তুষারবাবুর সঙ্গে বইমেলায় গিয়েছিলাম, উনি বললেন এই বইটা দেখিয়ে এই বইটা কেনো, ভালো বই। এই বইটা কিনেছিলাম, সত্যি ভালো বই। এই গ্রন্থে তিনি লোকসঙ্গীতকে সুকুমারবাবু
তিনটে ভাগ করেছিলেন, ধর্মনিরপেক্ষ, ধর্মীয় ও সাময়িক। এখানেও একটা সমস্যা, এই বেসিক সমস্যাটা রয়ে যাচ্ছে। তিনি ধর্ম নিরপেক্ষ ও ধর্মীয় এই দুটোকে কি করলেন, ধর্মের বিচারে বা সেটা কতটা ধর্ম সংশ্লিষ্ট এই ভাবনা থেকে তিনি ভাগটা করলেন। তার মানে বিষয়বস্তু, তার মধ্যে সাময়িক। সাময়িক তো বিষয়বস্তু না। সাময়িক মানে কি, কোনো একটা নির্দিষ্ট সময়ে গীত গানই হচ্ছে সাময়িক। এখানে সেই গানের যে গাইবার সময় সেটাকে বিবেচনা করা হচ্ছে। সুতরাং এই শ্রেণী বিভাগটাও ঠিক গ্রহণযোগ্য হলো না। এরপরে 1983 সালে, এই একটু আগে যেটা বলছিলাম, সত্যকুমার রায় লোকসঙ্গীত জিজ্ঞাসা গ্রন্থটি রচনা করেন। সেখানে কিন্তু তিনি অনেক প্রিসাইজলি ভাগটা করলেন, 15টা ভাগে ভাগ করলেন। ধর্মীয়, উপজাতীয়, স্থানীয় ও আঞ্চলিক লক্ষণবোধক, রোম্যান্টিক, উৎসববোধক, আনুষ্ঠানিক, ভক্তিমূলক, আবেগপ্রধান, কর্মসঙ্গীত, যন্ত্রের নামে, প্রকৃতির নামে, গাথা নামে, যাত্রা, নৃত্য নামে বিদ্রুপাত্মক। যদিও হেগটারও কোনো নির্দিষ্ট মাপকাঠি ছিল না। তিনি কখনো বলছেন যন্ত্রের নামে, প্রকৃতির নামে লোকসঙ্গীতকে শ্রেণীবিভাগ করা ঠিক নয়, এবং তার প্যারামিটার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্থানীয়, আঞ্চলিক, লক্ষণবোধক এইগুলো ঠিক লোকসঙ্গীতের শ্রেণীবিভাগ হিসেবে মানুষের কাছে গুরুত্ব পেল না। তার কারণ সঙ্গত কারণেই পেল না। কোনো গানকে তিনি ভাগ করছেন আবেগ প্রধান, আরে কোন সমস্ত গানেই তো আবেগ রয়েছে। বা যন্ত্রের নামে, প্রকৃতির নামে, গাথা নামে, এই মানে লোকসঙ্গীতের এই সমস্ত শ্রেণীবিভাগ মানুষের কাছে অতটা আবেদন তৈরি করতে পারলো না, এবং আলটিমেটলি এই ভাগগুলো মানে গৃহীত হলো না মানুষের কাছে। বাংলাদেশের একজন লোকসঙ্গীতের রচয়িতা, যদিও এনার বেসিক সাবজেক্ট ছিল জিওগ্রাফি, হাবিবুর রহমান 1982 সালে লোকসঙ্গীতকে, মানে তার বইটার নাম হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীত ও ভৌগোলিক পরিবেশ। এই বইটিও আমার কাছে আছে, খুবই ভালো বই। বাংলাদেশের লোকসঙ্গীত ও ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশের সঙ্গে লোকসঙ্গীতকে জুড়ে কাজ খুব একটা বেশি হয়নি, সেই কারণেই বলছি এই বইটাতে লোকসঙ্গীতের দুটো শ্রেণী ভাগ করা হলো। ওই আবার ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ, ধর্মীয় প্রেরণাজাত, এটা অনেক বিশেষজ্ঞই এইটাকে একটা মানে ধর্মটাকে একটা মাপকাঠি হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আবার ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীতকে তিনি 4 ভাগে ভাগ করেছেন: ধর্মাচারমূলক, প্রার্থনামূলক, স্মৃতিচারণামূলক, কৃষিব্রতমূলক। আর ধর্মীয় নিরপেক্ষ লোকসঙ্গীতকে 6টি শ্রেণীতে ভাগ করেছেন: কর্ম উদ্দীপনামূলক, প্রেমমূলক, পারিবারিক বিনোদনমূলক, বৃত্তিমূলক, জাগরণমূলক, বর্ণনামূলক। এখানেও প্যারামিটারে একটা গণ্ডগোল রয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে বিষয়টাকে কেন্দ্র করে করেছেন, কিছু কিছু আবার সেটার ব্যবহারযোগ্য। যেমন বৃত্তিমূলক মানে কি, বৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট, এটা তো আর বিষয় নয়। বিষয়টা কি না প্রেমমূলক, যার মধ্যে প্রেম নিয়ে, প্রেম কেন্দ্রিক বিষয়। আবার যেখানে তিনি ধর্মীয় প্রেরণাজাত বলছেন, সেখানে যে 4 ভাগে ভাগ করেছেন: ধর্মাচারমূলক, প্রার্থনামূলক, স্মৃতিচারণামূলক, কৃষিব্রতমূলক। এখানেও একটুখানি যেন ভাগের মধ্যে গণ্ডগোল আমরা লক্ষ্য করছি। ধর্মাচারমূলক ঠিক আছে, প্রার্থনামূলকও ঠিক আছে। তো ধর্মাচারমূলকের মধ্যে কি প্রার্থনামূলকটা হবে না? প্রার্থনামূলক যেগুলো বা স্মৃতিচারণমূলক যেগুলো, সেগুলো তো মানে এর মধ্যে প্রার্থনামূলক আর স্মৃতিচারণমূলক অনেকটা কাছাকাছি। এবার কৃষিব্রতমূলক, কৃষিব্রত ছাড়া কি আর কোনো ধরনের কোনো ব্রত নেই? এবং সেটা কেন ধর্মাচারমূলক নয়, কৃষিব্রতমূলক? ফলে এই সমস্ত শ্রেণীবিভাগ সম্পর্কে প্রচুর বিতর্ক হয়ে এগুলো সবসময় গৃহীত হয়নি। বহু লোকসঙ্গীতবিদই লোকসঙ্গীতের শ্রেণীবিভাগ করতে প্রয়াসী হয়েছেন ঠিকই, কিন্তু তাদের সেই শ্রেণীবিভাগ অসম্পূর্ণ অথবা ত্রুটিপূর্ণ। অসম্পূর্ণ মানে সব কটা শ্রেণীবিভাগ তারা দেখাতে পাচ্ছেন না। ত্রুটিপূর্ণ কীরকম, যে সেই সমস্ত যে বিভাগ, সেই বিভাগগুলো প্যারামিটার ঠিক নেই। হ্যাঁ, বিভিন্ন আলাদা আলাদা প্যারামিটার একই বিভাগের মধ্যে প্রযোজ্য হয়ে গেছে। এই সব দিক থেকে যেগুলো ত্রুটিপূর্ণ।
এবং শ্রেণী বিভাজনের সুসংবদ্ধতা ও বিজ্ঞানভিত্তিক যৌক্তিকতার অভাব। কেন এই ভাগটা করা হয়েছে, তার একটা বিজ্ঞান থাকবে তো, যুক্তি থাকবে তো, সেই ব্যাপারটা একটু অভাব দেখা দিচ্ছে। যে কোনো বিষয়ের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সর্বদাই একটি একককে কেন্দ্র করে একটি বৈশিষ্ট্যকে মাপকাঠি ধরে এগোনো উচিত। আলোচিত শ্রেণীবিভাগের মধ্যে বেশিরভাগই প্রাথমিক ধারণা প্রসূত ও আংশিক বা অসম্পূর্ণ, কোনোটা অতি সংক্ষিপ্ত। তো যাই হোক, এইসব কারণে অসংখ্য আমাদের পশ্চিমবঙ্গের যে অসংখ্য লোকসঙ্গীতের ধারা রয়েছে, বা বিশ্বব্যাপীও যে অসংখ্য লোকসঙ্গীতের ধারা রয়েছে, সেগুলোকে অনেকভাবে ভাগ করা হয়। হার্ভার্ড ডিকশনারি অফ মিউজিকে একটা বর্গীকরণ আছে: ওয়াক সং, লাভ সং, ক্রেডেল সং, ড্রিঙ্কিং সং, প্যাট্রিয়টিক সং, ড্যান্সিং সং, মর্নিং সং, ন্যারেটিভ সং, এপিক সং। এগুলো সমস্ত ওদের দেশের প্রেক্ষিতে করা শ্রেণীবিভাগ। সমস্ত কিছু মানে এই আরও অনেক শ্রেণীবিভাগ রয়েছে, সব দেখে শুনে আমার মনে হয়েছে যে না, এই সমস্ত শ্রেণীবিভাগের মধ্যে কিছু না কিছু সমস্যা থেকে গেছে। বিদেশি যেগুলো পাশ্চাত্য দেশে মানে আমেরিকায় বা ইংল্যান্ডে যেগুলো দেখছি, সেখানেও কিন্তু এই ধরনের নানান রকম ত্রুটিপূর্ণ বা নানা রকম সমস্যা সেখানে থেকে যাচ্ছে। সেই জন্য লোকসঙ্গীতের বর্গীকরণের একটা সামগ্রিক প্রয়াস আমি পেয়েছি, এবং সেইখানে তার প্যারামিটার অনুসারে আলাদা আলাদা ভাগ করেছি, মানে একটাই শ্রেণীবিভাগ নয়, সেখানে প্যারামিটারগুলো স্থির করেছি, প্যারামিটার অনুসারে তারপরে সেগুলোকে ভাগ করেছি। কীরকম? যেমন যদি আমি লয় অনুসারে ভাগ করি, লোকসঙ্গীতকে লয় অনুসারে ভাগ করা যায়। কিছু গান আছে খুব ধীর লয়ের, না ক্ষেত্রে বাদ্যযন্ত্রই তালবাদ্য কিছু বাজে না। কিছু গান আছে খুব দ্রুত লয়। যদি আমি ভাটিয়ালি আর শাড়ির কথা ভাবি, ভাটিয়ালি নর্মালি একটু ধীর লয়ের গান, শাড়ি নর্মালি একটু দ্রুত লয়ের গান। ভাওয়াইয়া সাধারণত একটু মানে বিশেষ করে চিতান বা দরিয়া পর্যায়ে যে ভাওয়াইয়া ধীর লয়, কিন্তু চটকা হচ্ছে দ্রুত লয়ের গান। এরকমই লয় অনুসারে লোকসঙ্গীতকে দুটো ভাগে ভাগ করা যায়। দ্রুত লয়ের গান যেমন চটকা, শাড়ি, ধামাইল, ধীর লয়ের গান যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া, পটের গান, এগুলো একটু ধীর লয়ের গান। তালের ব্যবহার অনুসারে লোকসঙ্গীতকে ভাগ করা যায়। কীরকম? কিছু গান আছে তালহীন, কিছু গান আছে তালযুক্ত। তালহীন কীরকম? ভাটিয়ালি আছে, দরিয়া পর্যায়ের ভাওয়াইয়া আছে। তালযুক্ত কোনগুলো? বিয়ের গান, ভাদু, টুসু, শাড়ি, এগুলো সবই তালযুক্ত। সুরকাঠামো অনুসারে লোকসঙ্গীতকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়: ভাটিয়ালি সুরকাঠামো, বাউলের সুরকাঠামো, ভাওয়াইয়ার সুরকাঠামো এবং ঝুমুরের সুরকাঠামো। ঠিক আছে? উত্তরবঙ্গের ভাওয়াইয়া, সেটা একটা নির্দিষ্ট টিউন স্ট্রাকচার আছে। পশ্চিম সীমান্তবঙ্গের ঝুমুর, সেটারও একটা টিউন স্ট্রাকচার আছে। পূর্ব দিকে গান হচ্ছে ভাটিয়ালি, সেটাও একটা টিউন স্ট্রাকচার আছে। আর মধ্যবঙ্গে বাউল, সেটাও নির্দিষ্ট টিউন স্ট্রাকচার আছে। ভাব অনুসারে যদি করা হয়, আধ্যাত্মিক মনোভাবাপন্ন এবং আধ্যাত্মিক মনোভাব নিরপেক্ষ, এভাবেও ভাগ করা যায়। যাই হোক, ফার্স্ট প্যারামিটার আমি রাখছি ওই যেগুলো বললাম, লয় অনুসারে, তার সুরকাঠামো অনুসারে, তাল অনুসারে, এগুলো ছোট ছোট কতগুলো ভাগ আছেই। কিন্তু এছাড়াও যেমন গানের আকার অনুসারে কিছু কিছু লোকসঙ্গীত খুব দীর্ঘাকার, পটের গান, জারি গান, এগুলো দীর্ঘ। আবার সংক্ষিপ্ত গান আছে, সাধারণত ঝুমুর গানটা ছোট হয়, টুসু, ভাদু, এই গানগুলো ছোট ছোট। তো আকার অনুসারে দুটো ভাগে ভাগ করা যায়: দীর্ঘ আকার, সংক্ষিপ্ত আকার। অংশগ্রহণকারী গায়ক গায়িকার সংখ্যা অনুসারে একক, সমবেত, দ্বৈত হতে পারে। তাহলে অংশগ্রহণকারীর সংখ্যা অনুসারে তিনটে ভাগে ভাগ করতে পারি: একক, দ্বৈত, সমবেত।
একা একে তখন গান গাওয়া হয়, একক গান। নর্মালি ভাটিয়ালি নদী বুকে গাইছে একক গান, ভাওয়াইয়া মাঝি গাইছে, বা গাড়িয়াল গাইছে, বা মাহুত বন্ধু গাইছে একক গান। সমবেত গানগুলো যেমন সারি গান, জারি গান, এগুলো সমবেত গান। আর দ্বৈত গানও আছে কিছু কিছু ক্ষেত্রে, মানে দুজন যখন অংশগ্রহণ করে সেগুলো দ্বৈত। গায়ক গায়িকার লিঙ্গ অনুসারে পুরুষ পরিবেশিত গান, নারী পরিবেশিত গান, উভয়ে পরিবেশিত গান। তাহলে লিঙ্গ অনুসারে হলো। গানের উদ্দেশ্য অনুসারে যেমন পরিশ্রম লাঘব করার গান, একাকিত্ব দূরীকরণের গান, লোকধর্মের প্রকাশক গান, ব্রত পালনের গান, স্মৃতিচারণ বা প্রার্থনা গান, নৃত্যে সহযোগিতার গান। এটার পারপাস অনুসারে কিছু গান আছে শুধু পরিশ্রমের লাভ, যেমন চিড়ে কুটছে, কীভাবে ইঁদুর করছে, ছাদ পিটছে, হ্যাঁ, কল বসাচ্ছে, এগুলোতে পরিশ্রম করার জন্য যে সঙ্গীত, এগুলো পরিশ্রম লাঘবের গান। একাকিত্ব দূরীকরণ, জঙ্গলের মধ্যে কাঠ কাটছে, জঙ্গলের মধ্যে মাহুত হাতিকে খাওয়াতে নিয়ে গেছে, একা লাগছে, তখন সে গান গাইছে একাকিত্ব। নদীর বুকে মাঝি বৈঠাটা ধরে আছে, আর কেউ নেই কোথাও, মনে পড়ছে বাড়ির কথা, মনে পড়ছে নিজের অসহায়তার কথা, এগুলো একাকিত্ব দূরীকরণের গান। লোকধর্মের প্রকাশক বাউল, কর্তভাজা, মতুয়া, এই যে গানগুলো, এগুলো সমস্ত লোকধর্মের প্রকাশক গান। বিনোদন, আনন্দের জন্য, তার পুজো বিয়ের সময় যে গানটা গাওয়া হচ্ছে, বিনোদনের গান। ব্রত পালন, বিভিন্ন ব্রতের সংশ্লিষ্ট যে গান। স্মৃতিচারণ বা প্রার্থনা, যেমন জারি গান একটা স্মৃতিচারণমূলক গান, হাই হোসেন হাই হোসেন। নৃত্যের সহযোগিতা, যে সমস্ত গান নাচের জন্য ব্যবহৃত। তাহলে এগুলো উদ্দেশ্য অনুসারে ইউটিলিটির দিক থেকে ভাগ করাটা হলো। গানের বিষয়বস্তু অনুসারে, এটা খুব ইম্পর্টেন্ট। গানের বিষয়বস্তু অনুসারে অনেকেই চেষ্টা করেছেন এই গানের বিষয়বস্তু অনুসারে সঙ্গীতকে ভাগ করা। আমি অনেকগুলো ভাগে ভাগ করেছি বিষয়বস্তু অনুসারে, যেমন প্রেমমূলক, ধর্মীয় তত্ত্বমূলক, প্রাকৃতিক বিষয়ক, রাজনৈতিক বিষয়ক, সামাজিক বিষয়ক, অনুষ্ঠানের বর্ণনামূলক, কাহিনীমূলক, হাস্যরসাত্মক, শোক প্রকাশক, স্বপ্ন প্রকাশক, মাহাত্ম্যমূলক, কর্মের উদ্দীপনামূলক, সমালোচনামূলক বা লোকসাংবাদিকতা ধর্মীয়। এগুলো সমস্তই বিষয়, মানে লোকসঙ্গীতের যত ধরনের বিষয় হতে পারে চেষ্টা করেছি সব ধরনের বিষয়কেই ছুঁয়ে যাওয়া। এছাড়া ভৌগোলিক অঞ্চল অনুসারে একটা ভাগ করা হয়েছে, উত্তরাঞ্চলের গান, পূর্বাঞ্চলের গান, পশ্চিমাঞ্চলের গান, মধ্য ও দক্ষিণাঞ্চলের গান। এই হচ্ছে লোকসঙ্গীতের সামগ্রিক বর্গীকরণ। এই বর্গীকরণকে আবার আমি একটু আলোচনা করব, প্রত্যেকটা ধরে ধরে তার উদাহরণ কিছু কিছু বলবো। এটা দ্বিতীয় পর্বে করবো। ভাবিনি, যখন শুরু করেছিলাম ভাবিনি এটা দুটো পর্ব হবে, তো এখন মনে হচ্ছে না, একটা পর্বে খুব দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং মানে একটা ভিডিও 8 ঘন্টা যথেষ্ট, তো তার বেশি হয়ে গেলে তখন একটু ধৈর্যচ্যুতি ঘটে। তো সেই জন্য লোকসঙ্গীতের বর্গীকরণ বা শ্রেণীকরণ, এটার প্রথম পর্বটা বললাম। এরপরে দ্বিতীয় পর্বে এটার উদাহরণসহ আলোচনা করব।